ক্লাস 12-এর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো ইলেকট্রোকেমিস্ট্রি সম্পর্কে আমি তোমাদের দুটো ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলটাতে, এডুকেম চ্যানেলে। আজকে আমরা থার্ড ভিডিও পার্ট 3 আলোচনা করব। এর আগের যে ভিডিওটা ছিল সেখানে তোমাদের আমি তড়িৎদ্বার বিভব সৃষ্টির কি কারণ সে সম্পর্কে আলোচনা করেছি, এবং সেই আলোচনা প্রসঙ্গে তোমরা জেনেছো যে যখন কোনো একটা পদার্থকে তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তখন সেই ধাতব পাত বা দণ্ড সেটা একটা আধানে আহিত হয় এবং তার চারিদিকে একটা বিপরীত আধানের একটা লেয়ার তৈরি হয় ওই ধাতু ও তার দ্রবণের সংযোগস্থলে। একে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, এবং যা কিনা বিজ্ঞানী নাস্টের মতে তড়িৎদ্বার বিভব সৃষ্টির কারণ। এবার প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে আমরা কি বুঝি দেখো, আমি বোর্ডে ডেফিনিশনটা লিখে দিয়েছি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এবার কোনো একটা পদার্থকে যদি তার নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে আংশিকভাবে নিমজ্জিত করি এবং সেই দ্রবণে তার যে সংঘটক আয়ন আছে তার গাঢ়ত্ব যদি 1 মোল হয়, মানে 1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণ সেটা হয়, তখন ওই তড়িৎদ্বারটির যে বিভব হবে সেটাকেই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ধরে নিব তার প্রমাণ তড়িৎদ্বার বিভব। এখানে স্বীকৃত আন্তর্জাতিক নিয়ম অনুসারে ধরে নেওয়া হয়েছে যে প্রতিটি তড়িৎদ্বারের প্রমাণ যে বিজারণ বিভব হয় তাকেই তার তড়িৎদ্বার বিভব হিসেবে ধরা হয়। তাহলে আন্তর্জাতিক নিয়মটা কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে। তাহলে কোনো তড়িৎদ্বারের বিভব লেখা আছে, কিছু যদি বলা না থাকে তাহলে তোমাদের ধরেই নিতে হবে সেটা তার প্রমাণ বিজারণ বিভব, সেটা তার প্রমাণ বিজারণ বিভব। ডেফিনিশনটা দেখো লিখেছি। তাহলে কোনো একটা তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিভিন্ন পদার্থগুলি, বিভিন্ন পদার্থ বলতে এখানে মেটাল, তার সংঘটক আয়ন ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেকটির যদি সক্রিয়তা একক হয় বা তাকে যদি এমন একটা দ্রবণে দ্রবীভূত করা হয় যেখানে তার উপাদান আয়নগুলির গাঢ়ত্ব 1 মোল পার লিটার বা 1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণে তাকে আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তখন ওই তড়িৎদ্বারটার যা বিভব হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাকেই বলা হবে ওই তড়িৎদ্বারটির প্রমাণ তড়িৎদ্বার বিভব। অবশ্যই সেটা কি বিভব? প্রমাণ বিজারণ বিভব। এখন এই তড়িৎদ্বার বিভবের অ্যাবসলিউট মান কি করে নির্ণয় করা যায় সেটা কিন্তু করা যায় না। তার জন্য আমাদের কি করতে হয়, কোনো একটা তড়িৎদ্বারকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে নিয়ে একটা কোষ বা একটা সেল গঠন করা হয়। তাহলে ওই তড়িৎদ্বারটা এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার একসঙ্গে নিয়ে কি করা হলো, একটা কোষ গঠন করা হলো। এবার ওই হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান 25 ডিগ্রিতে 0 ধরে নেওয়া হয়েছে। তাহলে ওই অবস্থায় ওই তড়িৎদ্বারের বিভবের একটা মান আমরা পাবো, মানে কোষ বিভবের একটা মান পাবো যা কিনা ওই তড়িৎদ্বার বিভবের সমান হবে। এবং এই অবস্থায় ওই তড়িৎদ্বারটা যে চিহ্ন প্রাপ্ত হবে, যদি ধনাত্মক চিহ্ন প্রাপ্ত হয় তাহলে তার তড়িৎদ্বার বিভবের মানের পাশে সামনে ধনাত্মক চিহ্ন ব্যবহার করা হবে, আর যদি সেই তড়িৎদ্বারটা ঋণাত্মক চিহ্ন যুক্ত হয় তাহলে তার তড়িৎদ্বার বিভবের যে মানটা পাবো, অর্থাৎ ওই কোষ বিভবের যে মানটা পাবো তার সামনে তাহলে কি ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হবে। এইভাবে কোনো একটা তড়িৎদ্বারকে প্রমাণ অবস্থায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে সংযোগ স্থাপন করে যদি একটা আমরা কোষ গঠন করি, গোটাই কোষ সেল গঠন করি, তখন পটেশিওমিটার যন্ত্র থেকে তার বিভবের পরিমাণটা আমরা নির্ণয় করে থাকি। এবার যে বিভবটা আমরা পেলাম সেই বিভবের মানটাই হবে ওই তড়িৎদ্বারটির প্রমাণ বিজারণ বিভব। কেন? হাইড্রোজেনের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান ধরে নেওয়া হয়েছে 0। এবার ওই তড়িৎদ্বারটা যে চিহ্ন প্রাপ্ত হবে সেটা ধনাত্মক চিহ্ন প্রাপ্ত হতে পারে বা ঋণাত্মক চিহ্ন প্রাপ্ত হতে পারে, সেটাই হবে তার ওই বিভবের চিহ্ন। যেমন ধরো কপারের ক্ষেত্রে সেই চিহ্নটা আসে পজিটিভ, তাহলে কপারের তড়িৎদ্বার বিভব কি ধনাত্মক, তাহলে এটা কিন্তু কপারের প্রমাণ বিজারণ বিভব। তাহলে তড়িৎদ্বার বিভব আন্তর্জাতিক নীতি বা ইউপিএসসি নীতি অনুসারে সেটা কপারের কি প্রমাণ বিজারণ বিভব, তার চিহ্নটা তাহলে কি দাঁড়ালো ধনাত্মক। তাহলে এর জারণ বিভবের মানটা কত? ঋণাত্মক হবে অটোমেটিক্যালি। তোমরা আগের দিনই শুনেছো যে একটা তড়িৎদ্বারে যা বিভব হয় জারণ বিভব,
সেই মানটাই হয় তার বিজারণ বিভব, কিন্তু চিহ্নটা অন্য হয়। তাহলে কি করে তাহলে কোনো একটা তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করা হচ্ছে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অ্যাবসলিউট মান কিন্তু আমরা ওভাবে জানতে পারছি না। এই কারণে আমরা কি করছি, হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মানটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা 0 ধরে নিয়েছি। এবার তার সঙ্গে কম্বিনেশন করলাম আরেকটা তড়িৎদ্বারকে প্রমাণ অবস্থায় করে একটা কোষ গঠন করলাম। এবার আমি কোষ বিভবের মানটা পটেনশিওমিটার যন্ত্র থেকে পেলাম। যেই তো হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবের মানটা 0, তাহলে কোষ বিভবের যে মানটা পাবো সেটাই হবে ওই তড়িৎদ্বারটার প্রমাণ বিজারণ বিভবের মান। এবার এই তড়িৎদ্বারটা যে চিহ্ন লাভ করবে, অর্থাৎ আধান লাভ করবে, সেটা ধনাত্মক আধানও হতে পারে, ঋণাত্মক আধানও হতে পারে, অ্যাকর্ডিং টু হাইড্রোজেন। হাইড্রোজেনের থেকে বেশি ধনাত্মক ধর্মী বা কম ধনাত্মক ধর্মী তার উপর নির্ভর করবে। তো সে বিভবের একটা, সেই তড়িৎদ্বারের একটা আধান প্রাপ্ত হবে। সেই আধানের চিহ্ন যেটা হবে সেই চিহ্নটাই হবে তার তড়িৎদ্বার বিভবের চিহ্ন। তাহলে এটাই হচ্ছে আইবিএসসি কিন্তু নিয়ম। তাহলে আইবিএসসি নিয়মে আমরা ধরে নিচ্ছি যে কোনো তড়িৎদ্বারের তড়িৎদ্বার বিভবকে তার প্রমাণ বিজারণ বিভব হিসাবেই কিন্তু লেখা হয়, যদি কিছু মেনশন করা না থাকে। এবং টেম্পারেচারটা যে বললাম 25 ডিগ্রি, যে কোনো টেম্পারেচারেই করা যায়, কিন্তু কিছু বলা না থাকলে সেটা 25 ডিগ্রির যে উষ্ণতায় যে বিভবটা পাবো তার মানটাকেই স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট নয় যে 25 ডিগ্রি সেলসিয়াসই ধরতে হবে, কিন্তু সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মানগুলোই কিন্তু টেবিল আকারে দেওয়া থাকে। তাহলে এইটুকু নিশ্চয়ই বুঝতে পারলে। এবার পরের আলোচনাটা দেখো। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমি একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের চিত্র অঙ্কন করেছি। দেখো এখানে একটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটা প্লাটিনাম পাতকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তাহলে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটা প্লাটিনাম পাত। প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়ার মূল কারণ কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দেওয়া। আচ্ছা, এবার এটা একটা নলের মধ্যে সেট করা হয়েছে, যেখানে 1 atm চাপে হাইড্রোজেন গ্যাস পাঠানো হচ্ছে। আর ওটাকে এমন একটা অ্যাসিড দ্রবণের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করা হয়েছে, যেখানে 1 মোলার গারত্বের HCl দ্রবণ লঘু রাখা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন তড়িৎদ্বার। এবার এখান থেকে যে গ্যাসটা বেরোবে সেটা আবার দেখো একটা নির্গম নল দেওয়া আছে, যেখান দিয়ে সেই এক্সেস গ্যাসটা, হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যেতে পারে। তাহলে এরকম একটা ব্যবস্থাপনার মাধ্যমে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে বানানো হয়েছে। এবার আমি যখন কোনো একটা তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব নির্ণয় করতে যাব, তখন এটাকে সেই তড়িৎদ্বারের সঙ্গে কম্বিনেশন করে একটা আমার কোষ গঠন করতে হবে। বুঝতে পেরেছ? এবং কানেকশনটা কি করব? বাইরে তো তারে কানেকশন হবে, আর দুটো তড়িৎদ্বারকে ফিজিক্যাল কানেকশনের জন্য একটা সল্ট ব্রিজ লাগিয়ে দেবো। এইভাবে বিভিন্ন তড়িৎদ্বারের সঙ্গে কানেক্ট করে করে ওই যে তড়িৎদ্বারটা, তার প্রমাণ তড়িৎদ্বার বিভবটা বের করতে হবে কোষের যে প্রমাণ তড়িৎদ্বার আছে তার মান থেকে, অর্থাৎ সেল ইএমএফ থেকে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। বুঝতে পেরেছো কথাটা? তাহলে এই যে হাইড্রোজেন তড়িৎদ্বার, এর সাংকেতিক প্রকাশটা কি হবে? বিভিন্ন পরীক্ষায় চায় যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাংকেতিক প্রকাশটা লিখো। ভার্টিক্যাল অ্যারোগুলো দেখো, প্লাটিনাম 10-এর পার্থক্য আছে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে তার, আবার স্ল্যাশ H+ আয়ন যেটা কিনা দ্রবণে আছে, তার অ্যাক্টিভিটি কত? 1 বা মোলার গারত্ব হচ্ছে 1। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কি সাংকেতিক প্রকাশ। এবার দেখো তড়িৎদ্বার বিক্রিয়াটা, এই যে তড়িৎদ্বারটা আছে তার মধ্যে বিক্রিয়াটা কি হবে? এবার এটা কার সঙ্গে সংযুক্ত করা হয়েছে সেটা ডিপেন্ড করবে। এটা তখন একটা অ্যানোড হিসাবে কাজ করবে না ক্যাথোড হিসাবে কাজ করবে, সেটা ডিপেন্ড করবে ওই ধাতুটার সক্রিয়তার উপরে। এবার এই জন্য দুটো বিক্রিয়া দেখো লেখা হয়েছে। ক্যাথোড হিসাবে বিক্রিয়াটা কি? ক্যাথোড হিসাবে কি হবে? তাহলে ক্যাথোডে কি হবে? বিজারণ। তাহলে তখন এটার বিজারণ বিক্রিয়া লেখা হয়েছে। আর অ্যানোডে হবে জারণ, তখন তার জারণ বিক্রিয়া লেখা হয়েছে। তাহলে এটা হচ্ছে তার তড়িৎদ্বার বিক্রিয়া। আর এর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিভবের মানটা কত ধরা হয়েছে? আগেই বলেছি আমি, এটা ধরা হয়েছে 0 ভোল্ট। তাহলে সেটা আমি লিখে দিয়েছি, বিভবের মান 25 ডিগ্রিতে কত? 0 ভোল্ট। তাহলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। তাহলে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডটা কি করে বানানো হলো? তাহলে একটা প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটা প্লাটিনাম পাতকে নেওয়া হয়েছে, সেটার সঙ্গে দেখো কানেকশন করা হয়েছে ইলেকট্রিক্যালি। কানেকশন করার জন্য তারটার সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে তাকে। তা একটা নলের মধ্যে রাখা হয়েছে।
যেখানে 1 atm চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করার ব্যবস্থা আছে। তাহলে ওই দ্রবণের মধ্যে যে গ্যাসটা চালনা করা হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা, তার প্রেশার কত হবে 1 atm, এবং পুরো সিস্টেমটাকে ধরে নেওয়া হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, এবং যে দ্রবণের মধ্যে ওকে চালনা করা হচ্ছে হাইড্রোজেন গ্যাসটাকে, যে দ্রবণের মধ্যে ওকে আংশিকভাবে নিমজ্জিত করা হয়েছে, সেই দ্রবণে যে অ্যাসিডটা রাখা হচ্ছে, লঘু অ্যাসিড সাধারণত HCl নেওয়া হচ্ছে, তার গাঢ়ত্ব কত 1 মোলার, ঠিক আছে, বা তার অ্যাক্টিভিটি কত 1। বোঝা গেল? এটা হচ্ছে একটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এবার এটার ব্যবহারটা কি? অন্য কোনো তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভব যদি আমি বের করতে চাই, তাহলে একে আমি সেই তড়িৎদ্বারের সঙ্গে কম্বিনেশন করে একটা সেল গঠন করছি, এবং পোটেনশিওমিটার যন্ত্র থেকে তার বিভবের মানটা, ওই কোষ বিভবের মানটা আমি বের করছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বের করলাম 1 atm চাপে। এবার যেহেতু হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবের মানটা আমি 0 ধরে নিয়েছি, তাহলে এক্ষেত্রে যে কোষ বিভবের মানটা আসবে তাই হবে ওই যে তড়িৎদ্বারটা, তার প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান। এবার যদি ওই তড়িৎদ্বারটা ধনাত্মক চিহ্ন যুক্ত হয়, তাহলে বিভবের যে মানটা পাবো তার চিহ্নটা হবে ধনাত্মক। আর যদি সেটা ঋণাত্মক চিহ্ন হয়, তাহলে তার বিভবের মানের চিহ্নটাও হবে ঋণাত্মক। বুঝতে পেরেছ? এই হলো স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক নিয়ম, রেকমেন্ডেড বাই IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। বুঝতে পেরেছ? তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ও তার প্রয়োগ। এবার সব প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা তৈরি করা কিন্তু একটু অসুবিধাজনক আছে, তোমরা সিস্টেমটা দেখেই বুঝতে পারছো। এই কারণে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। অনেক সময় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড তৈরি করা হয়, যেমন আছে ক্যালোমেল ইলেকট্রোড, তার আলোচনা বইয়ে আছে, তোমরা একটুখানি দেখে নিবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি সেটা পরবর্তী সময় যখন আমি ডিসকাশন করব তখন সেই আলোচনাটা আমি রাখবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হাইড্রোজেন তড়িৎদ্বার পাওয়া না গেলে আমার কাছে কি থাকবে? ক্যালোমেল ইলেকট্রোড থাকবে। এর রেসপেক্টে তারও বিভবটা আমি বের করে রাখবো, আবার তার সঙ্গে আরেকটা তড়িৎদ্বারের কম্বিনেশন করে আমি আবার একটা সেল গঠন করব। সেইভাবে একটার সাপেক্ষে আরেকটা বের করা হচ্ছে। যেহেতু এটা 0 ধরে নেওয়া হচ্ছে, এটা স্ট্যান্ডার্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড, তাহলে ক্যালোমেলটা তখন কি হয়ে গেল? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড। বুঝতে পেরেছ? তাহলে এই আলোচনাটা এখানে রাখছি, পরের আলোচনায় আসছি। তাহলে তোমাদের এবারে একটা কথা বলে দিই, দেখো আমি বোর্ডের দিকে তাকাও, যে কোনো তড়িৎদ্বারে যদি জারণ হয় তাহলে ওর বিভবের মানে E0 মানটা, তড়িৎদ্বার বিভবের মানটা কিন্তু ঋণাত্মক হবে। অর্থাৎ হাইড্রোজেনের রেসপেক্টে ওখানে জারণ হচ্ছে, তাহলে ওর বিভবের মানটা কি আসবে? ঋণাত্মক মান যুক্ত হবে সেটা। যেমন জিঙ্কের ক্ষেত্রে দেখো, তাহলে হাইড্রোজেনের সেক্ষেত্রে হচ্ছে বিজারণ, আর জিঙ্কের তড়িৎদ্বারে হবে কিন্তু জারণ, যে কোষটা তোমরা গঠন করবে। আর যদি উল্টোটা হয়, হাইড্রোজেনটাতেই জারণ হচ্ছে আর যে তড়িৎদ্বারটা নিয়েছে তাতে বিজারণ হচ্ছে, তাহলে কিন্তু উল্টো ঘটনাটা ঘটবে, যেমন কপারের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে দেখো বিভবের মানটা আসবে ধনাত্মক। তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে কোনো তড়িৎদ্বারে যদি জারণ হয় তার বিভবের মানটা আসে ঋণাত্মক। আর যদি হাইড্রোজেনের রেসপেক্টে তড়িৎদ্বারটাতে বিজারণ হয় তাহলে তার বিভবের মানটা হবে কি? ধনাত্মক। কিন্তু দুটোই কিন্তু প্রমাণ বিজারণ বিভবে দেওয়া আছে, দেখো। তাহলে এর প্রমাণ বিজারণ বিভবের মান এত, জারণ বিভবের মান কত? প্লাস এত। এর প্রমাণ বিজারণ বিভবের মান প্লাস এত, তাহলে জারণ বিভবের মান কত? তাহলে মাইনাস দিয়ে দিতে হবে শুধু, তাহলে চিহ্নটা খালি পাল্টে যাবে, যেটা আগেই তোমাদের আলোচনা করেছি। তাহলে দেখো এখানে লিখেছি প্রমাণ বিজারণ বিভব হিসেবে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে কোনো একটা তড়িৎদ্বারে হাইড্রোজেনের রেসপেক্টে যদি জারণ ঘটে তার বিভবের চিহ্নটা আসবে হচ্ছে ঋণাত্মক, আর যদি বিজারণ ঘটে বিভবের চিহ্ন, তার তড়িৎদ্বার বিভবের চিহ্ন আসবে ধনাত্মক। পরিষ্কার? এবার পরের আলোচনাটা দেখো। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বোর্ডে আমি দিয়ে দিয়েছি, এটা কিন্তু তোমাদের যে আগের ভিডিওটা তার মধ্যেও আমি কিন্তু ভিডিওতে দিয়েছি তড়িৎদ্বার বিভব শ্রেণী এবং প্রমাণ বিজারণ বিভব শ্রেণী। কেন? বিভবের মানটাকে প্রমাণ বিজারণ বিভবে লেখা হয়েছে সব। সুতরাং যার জারণ হচ্ছে অ্যাকচুয়ালি তার বিভবটা কিন্তু চিহ্নটা তাহলে কি আসবে? ঋণাত্মক। আর অরিজিনালি যার বিজারণ হচ্ছে তার বিভবটা আসবে কিন্তু হাইড্রোজেনের রেসপেক্টে, তার বিভবটা আসবে কিন্তু ধনাত্মক। বুঝতে পেরেছ? আমি কিন্তু তড়িৎদ্বারগুলো এখানে অর্ধকোষগুলো লিখেছি, দেখো পরপর আমি সবগুলো লিখিনি, আমি কয়েকটা লিখেছি গুরুত্বপূর্ণ। তার অর্ধকোষ বিক্রিয়াটা লিখেছি, বিজারণ বিক্রিয়ায় লিখেছি, কারণ যেহেতু বিভবের মানটা আমরা বিজারণে লিখেছি, বুঝেছ? তাহলে বিজারণ বিক্রিয়া লিখেছি দেখো সবার, এবং সেখানে দেখো বিভবের মানটা আমি কিন্তু লিখে দিয়েছি। হাইড্রোজেনের দেখো এটা হাইড্রোজেন, তাহলে তার রেসপেক্টে এরা সব জারণ ধর্মী,
এটা সব জানিতে হবে। এই জন্য দেখো এদের বিভবের মানটা সব ঋণাত্মক। আস্তে আস্তে যত উপরে উঠছে বিভবের মানটা কিন্তু ঋণাত্মক মানটা বাড়ছে, অর্থাৎ বিভবের মানটা কিন্তু অ্যাকচুয়ালি বিজারণ বিভবের মানটা কিন্তু কমছে। ঋণাত্মক মান বাড়ছে মানে কি, বিভবের মানটা অ্যাকচুয়ালি কমছে। আর যত এই শ্রেণী বরাবর যত নিচের দিকে মান নামবে বিভবের মান কিন্তু তত বাড়ছে। আর হাইড্রোজেনের নিচে যেগুলো আছে সেগুলো দেখো ধনাত্মক, হাইড্রোজেনের উপরে যারা আছে তারা কিন্তু ঋণাত্মক। এবং এটা কি মানে দেওয়া হয়েছে, প্রমাণ বিজারণ বিভব হিসাবে দেওয়া হয়েছে। এই জন্য অর্ধকোষ বিক্রিয়াগুলো সব বিজারণ বিক্রিয়ায় লেখা হয়েছে। তাহলে পরিষ্কার বুঝতে পারলে এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। তবুও আমি একটা নিজের থেকে দিলাম, কারণ সেখানে এই সিম্বলগুলো দেওয়া ছিল না, তো এই কারণে আমি লিখেই দিলাম তোমাদের গোটাটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা কি, প্রমাণ বিজারণ বিভব শ্রেণী। তোমাদের বইয়ে তোমরা দেখে নেবে, সেখানে আরও অনেক এক্সাম্পল আছে। আমি কিন্তু কয়েকটা বেছে বেছে লিখেছি যেগুলো তোমাদের খুব কাজে লাগে। তাহলে এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব শ্রেণী। তাহলে বোঝা গেল এটা কি জিনিস, এই আলোচনায় আসছে। তোমাদের তো পরাবর্ত এবং অপরাবর্ত তড়িৎদ্বার সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার পরাবর্ত তড়িৎদ্বারগুলোকে আমরা 4টি মূল ভাগে ভাগ করতে পারি। দেখো আমি লিখে দিয়েছি ধাতু ধাতব আয়ন সমন্বিত। কিরকম, সেখানে একটা ধাতু থাকবে, তার একটা ধাতব আয়ন থাকবে। এটা বিজারণ ফর্মে আমি লিখেছি, দেখো। তাহলে ধাতু ধাতব আয়ন সমন্বিত তড়িৎদ্বার। 2 নম্বরটা আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো জিঙ্ক সলিড জিঙ্ক প্লাস 2। তাহলে এরা হচ্ছে ধাতু এবং ধাতব আয়ন সমন্বিত তড়িৎদ্বার। পরেরটা কি লিখেছি, ধাতু অদ্রাব্য লবণ। তাহলে একটা ধাতু থাকবে ও তার একটা অদ্রাব্য লবণ থাকবে। যেমন দেখো সিলভার সলিড সঙ্গে হচ্ছে সিলভার ক্লোরাইড, তার অদ্রাব্য লবণ। তাহলে এটা হচ্ছে ধাতু ও অদ্রাব্য লবণ সমন্বিত তড়িৎদ্বার। আরেকটা দিয়েছি ক্যারামেল, দেখো মার্কারি লিকুইড এবং হচ্ছে একটা ধাতু সেটা, আর তার অদ্রাব্য লবণটা হচ্ছে, এটা হবে মার্কিউরাস ক্লোরাইড হবে। এটা হবে মার্কিউরাস ক্লোরাইড, ঠিক আছে। এটা হবে মার্কিউরাস ক্লোরাইড, বুঝতে পেরেছো? তাহলে এদেরকে বলা হচ্ছে ধাতু ও তার অদ্রাব্য লবণ সেই সমন্বিত তড়িৎদ্বার। তৃতীয়টা দেখো গ্যাস তড়িৎদ্বার। একটু আগে তোমাদের প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের কথা বললাম, তেমনি আরেকটা ক্লোরিন তড়িৎদ্বার। এইসব ক্ষেত্রে কিন্তু একটা প্লাটিনাম পাতকে তড়িৎ যাতে পরিবহন হতে পারে তার জন্য কিন্তু লাগানো থাকে, যেমন প্লাটিনামের জন্য দেওয়া হয়েছে। দেখো এবার তোমাদের আরেকটা কথা বলার আছে, যদি কোথাও ফেজ ডিফারেন্স থাকে ক্লিয়ারলি, তাহলে তখন ভার্টিক্যাল লাইন দেওয়া হয়। কিন্তু যদি পার্থক্যটা পরিষ্কার না থাকে তাহলে তখন কিন্তু কমা দেওয়া হয়। যেমন দেখো এখানে লেখা হয়েছে কমা, এটা কোথায়, রেডক্স ইলেকট্রোড। মানে এক্ষেত্রে একটা ধাতুরই দুটো রূপ থাকবে, অর্থাৎ দুটো জারিত রূপ থাকবে। যেমন এখানে দেখো আয়রন প্লাস 3 আছে, আয়রন প্লাস 2 আছে। তাহলে এটাকে বলা হচ্ছে রেডক্স ইলেকট্রন, মানে দুটো জারিত রূপ আছে। এখানে প্লাস 2 স্টেটটাও আছে, প্লাস 3 স্টেটটাও আছে। সেটা কি দিয়ে আমি তড়িৎ পরিবহন করাচ্ছি, প্লাটিনাম লাগিয়ে দেওয়া হয়েছে সঙ্গে একটা। তাহলে এরা হচ্ছে রেডক্স ইলেকট্রোড, বুঝেছো, রেডক্স ইলেকট্রোড। তাহলে এই 4 রকমের হচ্ছে আমার, এই 4 রকম 4 টাইপস, এই 4 রকম আমার হচ্ছে পরাবর্ত তড়িৎদ্বার। এবার একটু আগে তোমাদের আমি প্রমাণ বিজারণ বিভব শ্রেণীর কথা বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের কথা বলেছিলাম। তার বৈশিষ্ট্যগুলো দেখো। এই যে অর্ধকোষের যে বিক্রিয়াগুলো সেখানে লেখা হয়েছিল সব কি বিজারণ বিক্রিয়া হিসেবে লেখা হয়েছিল। তোমাদের দেখিয়েছি সব বিজারণ বিক্রিয়া আকারে লেখা হয় অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল রুল, আইপিউসি সিস্টেম। সেখানে হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান বা তড়িৎদ্বার বিভবের মানকে কত ধরা হয়েছিল, 0। দেখো লিখে নিচ্ছি 0। ওই শ্রেণী বরাবর যত নিচে নামবে বিজারণ বিভবের মানটা, প্রমাণ বিজারণ বিভবের মানটা ধীরে 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 বাড়বে। হাইড্রোজেনের যারা উপরে থাকবে তাদের মানটা নেগেটিভ, হাইড্রোজেনের যারা নিচে থাকবে তাদের মানটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তার মানে কি ধীরে 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 ধীরে। এইবার দেখবা উপর থেকে যত নিচে নামবো আমরা লক্ষ্য করতে পারবো যে বিজারণ বিভবের মানটা বাড়ছে, অর্থাৎ ঋণাত্মক মানটা কমছে। তারপরে হাইড্রোজেনের ক্ষেত্রে 0 হবে, তারপরে ধনাত্মক মানটা ধীরে ধীরে বাড়বে এবং লাস্টে গিয়ে ফ্লোরিন যেহেতু সবচেয়ে জারণধর্মী, তার প্রমাণ বিজারণ বিভবের মান সবচেয়ে ধনাত্মক। সেটার মান কত এসেছিল তোমাদের মনে আছে, প্লাস 2.87 ভোল্ট। তাহলে বোঝা গেল। আর এই সারিতে যে যত উপরে থাকবে
সে তত শক্তিশালী বিজারক দ্রব্য। কথাটা মনে থাকবে, এই শাড়িতে যে যত উপরে থাকবে সে তত শক্তিশালী বিজারক দ্রব্য, অর্থাৎ তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি, অর্থাৎ তার বিজারিত রূপের জারিত হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আবার যে যত নিচে থাকবে সে তত শক্তিশালী জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য হলে কি হবে? নিচে বিজারিত হবে, অর্থাৎ তার জারিত রূপে বিজারিত হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। তাহলে এটা ছিল কার বৈশিষ্ট্য? তড়িৎ রাসায়নিক শ্রেণী তার বৈশিষ্ট্য ছিল। এই আলোচনাটুকু নিশ্চয়ই তাহলে বুঝতে পারলে। এবার পরের আলোচনায় আসে। এবার তড়িৎ রাসায়নিক শ্রেণী, যেটা তোমাদের আমি বোর্ডে লিখে দেখিয়েছিলাম, তার কতগুলো প্রয়োগ সম্পর্কে তোমরা এবার দেখো। তোমরা 1, 2 করে পয়েন্টগুলো লক্ষ্য করো। 1 নাম্বার আমি কি লিখেছি? লঘু অ্যাসিড, ক্ষার বা জল থেকে হাইড্রোজেন নিষ্কাশন। তোমরা তো এটা নিচুর ক্লাস 7, 8, 9, 10 এইসব ক্লাসে কিন্তু এটা পড়েই এসছো, যে সমস্ত ধাতু তড়িৎ রাসায়নিক সারিতে হাইড্রোজেনের উপরে থাকে, অর্থাৎ যাদের প্রমাণ বিজারণ বিভবের মানটা হাইড্রোজেনের থেকে কম, তারা লঘু অ্যাসিড, ক্ষার ও জল থেকে, তারা লঘু অ্যাসিড, ক্ষার ও জল থেকে, পিওর জল নেওয়া হয় না, কারণ পিওর জল তড়িতের হচ্ছে খুব কম তড়িৎ পরিবাহী, লবণ মিশ্রিত বা অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জল ব্যবহার করা হয়। তো সেখান থেকে কি তৈরি করতে পারে? হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে যে সমস্ত ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে আছে, অর্থাৎ যাদের প্রমাণ বিজারণ বিভবের মানটা হাইড্রোজেনের থেকে কম, অর্থাৎ ঋণাত্মক মান বিশিষ্ট, সেই সমস্ত ধাতুগুলি লঘু অ্যাসিড থেকে, লঘু ক্ষার থেকে বা জল থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এটা তোমরা আগেই জেনেছো, এর বিক্রিয়াগুলো তোমরা বই থেকে দেখে নেবে। এটা খুব সিম্পল আছে, আমি এটা ডিটেলসে আর যাচ্ছি না। 2 নাম্বার, ধাতব লবণ থেকে কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন। এবার দেখো, যদি এমন একটা ধাতব লবণ হয়, সেই লবণের জলীয় দ্রবণে আমি যদি একটা ওর থেকে অধিক সক্রিয় ধাতুকে যোগ করি, তাহলে কম সক্রিয় ধাতুটা লবণ থেকে অধক্ষিপ্ত হবে এবং অধিক সক্রিয় ধাতুটার লবণ তৈরি হবে। একটা উদাহরণ দেখো, আমি কপার সালফেট দ্রবণ নিয়েছি, অ্যাকুয়াস নিলাম, তার সঙ্গে আমি জিঙ্ক যোগ করে দিলাম সলিড। তোমরা জানো জিঙ্কের অবস্থান তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের থেকে অনেক উঁচুতে, অর্থাৎ জিঙ্কের বিজারণ ক্ষমতা কপারের থেকে অনেক বেশি এবং এর প্রমাণ বিজারণ বিভবের মান এর থেকে অনেক কম। তাহলে এবার কি হবে বিক্রিয়াটা? তাহলে জিঙ্কেরই লবণটা তৈরি হবে। তাহলে কি তৈরি হবে? জিঙ্ক সালফেট, এই লবণটা তৈরি হবে। জিঙ্ক সালফেট তৈরি হওয়ার অর্থ কি? দেখো এইখানে এর জারণ স্তর কি? +2, আর এখানে জারণ স্তর 0, তাহলে এ হলো কি? জারিত। এবং এটাকে দেখো, এটা +2 স্টেটে ছিল, এটা অধক্ষিপ্ত হবে, কপারটা অধক্ষিপ্ত হবে সলিড হিসেবে। তাহলে একটা কম সক্রিয় ধাতুর লবণে যদি একটা অধিক সক্রিয় ধাতু আমরা যোগ করি, তাহলে কম সক্রিয় ধাতুটা অধক্ষিপ্ত হবে ওই লবণ থেকে। তাহলে কারা এটা করতে পারবে? যারা ওই ধাতুটার থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরে আছে, অর্থাৎ যার প্রমাণ বিজারণ বিভবের মান ওর থেকেও কম। কথাটা বোঝা গেল? তাহলে এরকম ভাবে আমি কিন্তু অধক্ষেপণগুলো ঘটাতে পারি। এইভাবে আমরা বিভিন্ন অধক্ষেপণ ঘটাতে পারি। কম সক্রিয় ধাতুর লবণ থেকে কম সক্রিয় ধাতুটাকে আমরা অধক্ষিপ্ত করতে পারি। যেমন এখানে কপার সালফেট দ্রবণে জিঙ্ক দিলে কি তৈরি হচ্ছে? জিঙ্ক সালফেট। একই রকম ভাবে কপার সালফেট দ্রবণে তুমি যদি আয়রন দাও, সেক্ষেত্রে আয়রন সালফেট তৈরি হবে আর কপারটা অধক্ষিপ্ত হবে। তাহলে এটা বোঝা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি আছে দেখো। তাহলে আমরা 1 করে আসলাম, 2 করে আসলাম। 3 নাম্বার কি আছে? ধাতব অক্সাইড থেকে ধাতুর প্রতিস্থাপন। আমরা ধাতুর রসায়নটা পড়ব, পরবর্তীতে ভিডিওগুলো তোমাদেরকে দেব, সেখানে তো এর ডিটেলসগুলো তোমাদের কাছে থাকবে। এখন দেখো, কার্বন এর অক্সিজেনের প্রতি যে আসক্তি, সেই আসক্তিটা যদি কোনো একটা ধাতুর অক্সিজেনের প্রতি আসক্তি থেকে বেশি হয়, তাহলে কার্বন উত্তপ্ত অবস্থায় সেই ধাতুর অক্সাইডটাকে ধাতুতে বিচারিত করবে। যেমন একটা উদাহরণ দিয়ে দিই, জিঙ্ক অক্সাইড সলিড, একে যদি কার্বন সহ তুমি কার্বন সলিড সহ উত্তপ্ত করো, হিট হাই টেম্পারেচার, তাহলে তখন কি হবে? উত্তপ্ত অবস্থায় জিঙ্কটা
এটা কিন্তু অ্যাকচুয়ালি বাষ্পীভূত হয়ে যায়। যাই হোক, সেখানে গিয়ে সলিডিফিকেশন হবে, সে ঘনীভবন ঘটবে তার। আর কার্বনটা কার্বন মনোক্সাইড গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাবে মুক্ত হয়ে যাবে। বুঝেছো কথাটা? তাহলে তাহলে উত্তপ্ত অবস্থায় কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি এখানে জিঙ্কের থেকে বেশি হচ্ছে। তেমনি ভাবে আয়রন অক্সাইডকেও কিন্তু আয়রনে বিজারিত করতে পারে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হবে? কার্বনের উত্তপ্ত অবস্থায় অক্সিজেনের প্রতি আসক্তি ওই ধাতুগুলোর অক্সাইডের থেকে, ওই ধাতুগুলির অক্সিজেনের প্রতি আসক্তি থেকে বেশি হতে হবে। এবং এটা তাপগতীয় নীতি ব্যবহার করে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি, যে ব্যাখ্যাগুলো তোমাদের যখন আমি ধাতুর রসায়ন দেখাবো তখন সেখানে ইলিংহাম কার্ভ, এই কার্ভের মাধ্যমে সেগুলোর ব্যাখ্যা করা আছে, গিফট মুক্ত শক্তির সাহায্যে ব্যাখ্যা করা আছে। বুঝতে পেরেছ? কিন্তু এখানে তোমরা সেইভাবে মনে রাখো যে সে সমস্ত ধাতুর অক্সাইডের প্রতি বা অক্সিজেনের প্রতি আকর্ষণটা উচ্চ উষ্ণতায় কার্বনের থেকে কম হবে, সেই ধাতুর অক্সাইডগুলিকে কার্বন উত্তপ্ত অবস্থায় গলিত ধাতুতে বিজারিত করবে। বুঝেছ? এবং কার্বনটা অক্সাইড রূপে নির্গত হবে। সে কার্বনটা কার্বন মনোক্সাইড হতে পারে, কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে। সেটা ইলিংহাম কার্ভ থেকে সুন্দরভাবে বোঝা যায়। পরবর্তীতে যখন ধাতুর রসায়নগুলো তোমাদের পড়াবো তখন আমি সেগুলো ডিটেলসে বলবো। তাহলে এটা হলো আমাদের এই কত 3 নাম্বারটা হলো। 4 নাম্বার কি বলেছে? ধাতুগুলির প্রকৃতিতে অবস্থান। এবার দেখো, বেশিরভাগ ধাতু প্রকৃতিতে কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কারণ তাদের সক্রিয়তাটা বেশি থাকে, ইলেকট্রোপজিটিভিটি বেশি। ফলে ওরা কি করে? এরা অক্সিজেন ও অন্যান্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে, জল ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড, হাইড্রোক্সাইড, কার্বনেট ইত্যাদি পদার্থ রূপে প্রকৃতিতে অবস্থান করে। মুক্ত অবস্থায় কিন্তু থাকে না, কারণ ধাতুগুলোর সক্রিয়তা বেশি থাকে। এই জন্য বেশিরভাগ ধাতু প্রকৃতিতে এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কিন্তু কয়েকটা রেয়ার মেটাল আছে, যেমন প্লাটিনাম, গোল্ড, সিলভার, এদের সক্রিয়তা কিন্তু খুবই খুবই কম। এই কারণে অনেক সময় এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে প্রকৃতিতে কোন ধাতুটাকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে, কোন ধাতুটাকে মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, সেটা ওই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তাদের রিলেটিভ পজিশনের উপর নির্ভর করছে। যাদের পজিশন উপরের দিকে, অর্থাৎ যাদের প্রমাণ বিচারণ বিভবের মানটা খুব কম, অর্থাৎ সক্রিয়তা খুব বেশি, তারা কিন্তু প্রকৃতিতে কোনো না কোনো যৌগ রূপে অবস্থান করবে। এবং যারা খুব নিচে অবস্থিত, অর্থাৎ হাইড্রোজেনের অনেক নিচে আছে, তাদের সক্রিয়তা খুবই খুবই কম হয়। এবং অনেক সময় তাদেরকে কি পাওয়া যায়? প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, যেমন প্লাটিনাম পাওয়া যায়, গোল্ড পাওয়া যায়। আর এই কারণে এদেরকে নোবেল মেটাল বলা হয়, তোমরা জানো, কারণ এদের সক্রিয়তা অত্যন্ত অত্যন্ত কম। তাহলে বোঝা গেল? তাহলে এটাও কিন্তু তড়িৎ বিভবের উপরেই নির্ভর করছে। আর এই কারণে এই শ্রেণীটাকে তড়িৎ বিভব শ্রেণী, প্রমাণ বিজারণ বিভব শ্রেণী বলা হচ্ছে। বুঝেছ? এটাকেই আমরা ইলেকট্রোকেমিক্যাল বা তড়িৎ রাসায়নিক শ্রেণী রূপে জানতাম এতদিন। ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে এই প্রকৃতিতে ধাতুগুলির অবস্থান সম্পর্কেও আমাদের ধারণা হয়ে গেল। বিভিন্ন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন। এবার দেখো, তড়িৎ রাসায়নিক সারিতে কোন ধাতু কোথায় আছে তাদের এই রিলেটিভ পজিশনের উপর নির্ভর করে কিরকম বিজারণ পদ্ধতি ওই ধাতব যৌগগুলো থেকে ধাতু নিষ্কাশনের জন্য আমরা ব্যবহার করব, সেটা কিন্তু আমরা নির্বাচন করতে পারি। যেমন ধরো, যে ধাতুগুলো খুবই উপরে আছে, যাদের প্রমাণ বিজারণ বিভবের মান খুবই কম, যেমন ধরো সোডিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি, তাহলে এদেরকে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যাচ্ছে না, কারণ ওই ধাতুগুলির অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের থেকে অনেক অনেক বেশি। সুতরাং কার্বন সহ ওদেরকে উত্তপ্ত করে ওদেরকে কিন্তু ধাতুতে বিজারণ করা যাচ্ছে না, যেমন করে আমি এখানে লিখেছি জিঙ্কের ক্ষেত্রে বা আয়রনের ক্ষেত্রে করা যাচ্ছে। তাহলে তাদের নিষ্কাশন করতে হলে ওদের কোনো একটা তড়িৎ বিশ্লেষককে তোমার চুজ করতে হবে, তাদেরকে গলিত অবস্থায় নিতে হবে, নিয়ে তার তড়িৎ বিজারণ করতে হবে, তড়িৎ বিজারণ করতে হবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তাদের কিন্তু তখন মুক্ত করতে হবে। তাহলে সেটা তড়িৎ বিজারণ পদ্ধতি। ধাতু নিষ্কাশন মানেই কোনো না কোনো বিজারণ পদ্ধতি, কারণ হচ্ছে ধাতু বিজারণে ধাতুগুলো তার ধনাত্মক জারণ স্তর থেকে শূন্য জারণ স্তরে নেমে আসছে, তাহলে এটা বিজারণ অলওয়েজ। তাহলে ধাতব যৌগ থেকে ধাতু নিষ্কাশন অলওয়েজ একটা রিডাকশন প্রসেস, অলওয়েজ একটা বিজারণ পদ্ধতি, কারণ ধাতুগুলো তার যৌগের যে অবস্থায় আছে সেটা তার কোনো না কোনো ধনাত্মক জারণ স্তর, সেখান থেকে সে মুক্ত অবস্থায় আসে মানে তার জিরো জারণ স্তরে নেমে আসে, ফলে সেটা বিজারণ। তাহলে এই যে বিজারণ পদ্ধতি,
আবার দেখো যে ধাতুগুলো আরো নিচে আছে যেমন কপার, ওর জন্য স্পেশালি কোনো বিজারক দ্রব্যই দরকার হয় না। আমি যদি কপার সালফাইড আকরিককে সরাসরি উত্তপ্ত করি বায়ুতে, তাহলে আংশিকভাবে সেটা অক্সাইড হয় আর কিছুটা সালফাইড রূপেই থেকে যায়। এটা পরস্পরকে বিজারণ করে কপার ধাতু নিষ্কাশন করে। এইরকম বিজারণকে বলছে শত বিজারণ পদ্ধতি। তাহলে এই যে ধাতুর যৌগ থেকে, ধাতব যৌগগুলি থেকে আমি যে ধাতু নিষ্কাশন করছি, সেটা কার জন্য কি প্রসেস আমি অ্যাপ্লাই করব, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে। বুঝতে পেরেছ? এটা ধাতব রসায়ন যখন আমরা পড়বো, ধাতু নিষ্কাশন যখন আমরা পড়বো, তখন তার ডিটেলসগুলো তো আমরা পড়বই, সেখানে আরও মাইক্রো ব্যাপারগুলো রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে এই আলোচনাটা কিন্তু আমাদের হলো ধাতব যৌগ থেকে ধাতুর নিষ্কাশন। পরেরটা কি আছে? কোষের প্রমাণ তড়িৎচালক বল। এটা কি করে নির্ণয় করা হয়? তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে একটা তড়িৎদ্বারকে, অর্ধ কোষকে যদি আমি প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করে একটা কোষ নির্মাণ করি, তখন সেই কোষের 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে তড়িৎচালক বল বা ইএমএফটা হবে, সেটা হবে ওই তড়িৎদ্বারের বিভবের সমান, কারণ হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভবটা শূন্য। এবার ধরো হাইড্রোজেন ছাড়া অন্য কোনো তড়িৎদ্বার আমরা ব্যবহার করেছি, তাহলে কোষ বিভবের মানটা ওই কোষ বিক্রিয়ায় যে বিভবটা হবে তার সমান হবে। সেক্ষেত্রে ওটা প্রমাণ অবস্থায় কি করে নির্ণয় করা হয়? দেখো, এটা কিন্তু গত ভিডিওতে আমি একটু বলেছিলাম তোমাদের। E0 সেল ইজ ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এটাকেই অনেক সময় E0 রাইট মাইনাস E0 লেফট বলা হয়। কেন বলছি? তাহলে E0 সেলটা কি হবে? ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব। তাহলে যদি দুটো তড়িৎদ্বার দেওয়া থাকে, দুটো থেকে তোমাকে একটা সেল বানাতে বলে, তাহলে যার তড়িৎদ্বার বিভবের মান কম তাকে তোমার বানাতে হবে অ্যানোড, যার তড়িৎদ্বার বিভবের মান বেশি তাকে বানাতে হবে ক্যাথোড। কারণ জানো, যার মান কম তার জারণ ঘটবে, যার মান বেশি তার বিজারণ ঘটবে। তাহলে এইবার এই ক্যাথোডের প্রমাণ তড়িৎদ্বার বিভব থেকে অ্যানোডের প্রমাণ তড়িৎদ্বার বিভবটাকে বিয়োগ করতে হবে, এবং সেল বিভবের মানটা দেখো, তাই যদি করো সবসময় কিন্তু এটা ধনাত্মক রাশি আসবে, এবং ধনাত্মক রাশি হলেই কিন্তু স্বতঃস্ফূর্ত কোষ বিক্রিয়া হবে। এই যে পরেই লেখা আছে দেখো, রেডক্স বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততার নির্ণয়। তাহলে একটা বিক্রিয়া তুমি লিখলে রেডক্স বিক্রিয়া, আদৌ সেটা সম্ভব কি সম্ভব না সেটা ডিপেন্ড করবে কাকে তুমি অ্যানোড ধরেছো, কাকে তুমি ক্যাথোড ধরেছো। যার বিজারণ বিভবের মানটা কম তাকে তোমাকে নির্বাচন করতে হবে অ্যানোড, সেখানে ঘটবে জারণ। আর যার প্রমাণ বিজারণ বিভবের মান বেশি আছে, সেখানে বিজারণ বিক্রিয়া ঘটবে, তাকে ধরতে হবে ক্যাথোড। বুঝতে পেরেছো? এবং ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব থেকে অ্যানোডের প্রমাণ বিজারণ বিভবটাকে বিয়োগ করলে আমি সেল যে ইএমএফ সেটা আমি কিন্তু পেয়ে যাব, প্রমাণ কোষ বিভবের মানটা কিন্তু আমি পেয়ে যাব। বুঝতে পেরেছো? আর সেইভাবেই যদি বিক্রিয়াটা হয়, যার সক্রিয়তা বেশি তার যদি জারণ হয়, এবং যার সক্রিয়তা কম তার যদি বিজারণ হয় ওই বিক্রিয়াটার মধ্যে, তাহলেই সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে, কারণ সেক্ষেত্রেই সেল ইএমএফটার মানটা কিন্তু পজিটিভ আসবে। কথাটা বুঝেছো? আর যদি উল্টোটা লেখো তাহলে কিন্তু নেগেটিভ আসবে, তাহলে কিন্তু ওটা বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, বরং বিপরীত বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কথাটা বোঝা গেল? তাহলে এই যে স্বতঃস্ফূর্ততার ব্যাপারটা, এই 6 আর 7 কিন্তু একই সঙ্গে পরপর আসে। কেন এটাকে রাইট আর লেফট লিখেছি? তোমরা জানো বাঁ দিকে অ্যানোডটা থাকে, ডান দিকে থাকে ক্যাথোডটা। তাহলে ক্যাথোডটা যেহেতু আগে লিখতে হচ্ছে, এই জন্য E0 রাইট লেখা হয়েছে, অ্যানোডটা লেখা হচ্ছে তারপরে, কারণ এটা হচ্ছে লেফটে থাকে। কারণ কোনো একটা কোষ, আমি ধরো ড্যানিয়েল সেলের যদি রিপ্রেজেন্টেশনটা তোমাদের আমি দেখাই, তাহলে কিভাবে দেখাতে পারি? জিঙ্ক সলিড থেকে জিঙ্ক +2 অ্যাকুয়াস, ডবল অ্যারো মানে হচ্ছে এখানে ভার্টিক্যাল লাইনটা বোঝাচ্ছে হচ্ছে সল্ট ব্রিজ। সেখান থেকে আমরা আসছি হচ্ছে কপার +2 অ্যাকুয়াস, এখান থেকে ধরো কপার আসছি, কপার সলিড। এইটার মধ্যে বিজারণ হবে, তাহলে এটা মাইনাস চিহ্ন যুক্ত, এটা প্লাস চিহ্ন যুক্ত। এখানে জারণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যানোড,
এইখানে বিজারণ হচ্ছে, এই জন্য এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এইটা দেখো লেফট সাইড, এইটা তোমার রাইট সাইড। এই কারণে কিন্তু রাইটে যেটা থাকবে তার প্রমাণ বিজারণ বিভবের মান থেকে লেফটে যে অর্ধকোষটা আছে তার প্রমাণ বিজারণ বিভবের মান বাদ দিলে আমি কিন্তু সেল ইএমএফটা নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছো কথাটা? এই কারণেই লেফট রাইট মাইনাস লেফট লেখা হয়েছে। অর্থাৎ এটা কি অ্যানোড, ওই যে তাহলে দেখো আগে লেখা হয়েছে ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব, তারপরে অ্যানোডের প্রমাণ। তাহলে এইখানে আমি কিন্তু আন্তর্জাতিকভাবে কিভাবে সেল রিপ্রেজেন্টেশন করা হয় তাও কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আগে লিখতে হবে তোমার অ্যানোড, অ্যানোডকে লিখতে হবে জারণ ভাবে কারণ সেখানে জারণ ঘটছে, আর ক্যাথোডকে লিখতে হবে বিজারণ ভাবে কারণ সেখানে তোমার বিজারণ ঘটছে। বুঝতে পেরেছো কথা? সরি, এটা শুধু কপার হবে, এটা হচ্ছে প্লাস তড়িৎদ্বার, এটা তড়িৎদ্বারের চিহ্ন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্লাস। ক্যাথোডে কি হয়? ক্যাথোডটা কি প্লাস চিহ্ন যুক্ত থাকে তড়িৎদ্বারটা, আর অ্যানোডটা থেকে মাইনাস চিহ্ন যুক্ত। তাহলে দেখো এইটা হচ্ছে আন্তর্জাতিকভাবে কিভাবে একটা সেলকে অর্ধকোষগুলো নিয়ে লেখা হয়। আর ডবল অ্যারোটা কি বোঝায়? ডবল অ্যারোটা বোঝায় হচ্ছে সল্ট ব্রিজ, কারণ ওই দুটো অর্ধকোষ তো আলাদা আলাদা আছে, তাকে তো ফিজিক্যালি কানেক্ট করতে হবে। কানেক্টটা করা হয় লবণ সেতু দিয়ে বা সল্ট ব্রিজ দিয়ে, এটা আগেই আলোচনা হয়েছে তোমাদের। এবার যদি এমন কোনো অবস্থা থাকে যে দুটো দশা তাদের মধ্যে পার্থক্যটা খুব ভালোভাবে করতে পারছি না, আমি ফেজ দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট খুব ভালোভাবে করতে পারছি না, তখন কমা দেওয়া হয়। দেখবে অনেক সময় দেখবা আয়রন +3 কমা আয়রন +2, কারণ ও দুটো স্টেটের মধ্যে পার্থক্যটা বা ডিফারেন্সিয়েটটা খুব ভালোভাবে করা যাচ্ছে না, ওই দুটো ফেজের মধ্যে বা দশার মধ্যে পার্থক্য খুব ভালোভাবে করা না গেলে তখন কমা দেওয়া হয়। তাহলে কখন কমা দেওয়া হবে, কখন ভার্টিক্যাল লাইন দেওয়া হবে, তোমরা পরিষ্কার বুঝতে পারলে। তাহলে দশার পার্থক্য যদি পরিষ্কার থাকে একদম, তাহলে ভার্টিক্যাল লাইন, ডাবল এরো ফর দা হচ্ছে সল্ট ব্রিজ, আর কমাটা হচ্ছে যখন দশার পার্থক্যটা সুস্পষ্ট নয় তখন হচ্ছে কমা। তাহলে আমি সেল রিপ্রেজেন্টেশন কিভাবে করতে হয় গ্যালভানিক সেল তাও কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীর প্রয়োগটা এইভাবে কিন্তু আমরা করতে পারি। বইয়ে প্রচুর উদাহরণ দেওয়া আছে, তোমরা সেগুলো নিয়ে ডিল করবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি যথাসম্ভব তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের যে আলোচনাটা আছে ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিস্ট্রি পার্ট 3, তো এই আলোচনাটা আমি আজকে এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।